আসসালামু আলাইকুম। বিন্যাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এক দাগা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা অঙ্কই এক একটা টাইপ। আমাদের প্রথম টাইপের নাম বস্তাবন্দি টাইপ। বলা হয়েছে পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে থাকে। স্বরবর্ণগুলি একত্রে রাখতেই হবে, তার মানে স্বরবর্ণগুলি যদি এদিক ওদিক ছুটাছুটি করে তাদেরকে একসাথেই ছোটাছুটি করতে হবে, আলাদা হওয়া যাবে না। তো আমরা একটা কাজ করি, আমরা একটা বস্তা নিয়ে নিই, এই বস্তার মধ্যে পারমুটেশন শব্দটির এই 5টা স্বরবর্ণকে ঢুকিয়ে দিই। তাহলে আমরা একটা বস্তার মধ্যে এই স্বরবর্ণগুলিকে ঢুকিয়ে দিলাম, আর বাকি যে বর্ণগুলা ওগুলোকে আমরা বস্তার বাইরে রাখলাম। এখন চিন্তা করি, এই বস্তাটা একটা অক্ষর, তাহলে যদি বাকি অক্ষরগুলোর মতো বস্তাটা অবস্থান পরিবর্তন করে তাহলে খেয়াল করো আমাদের স্বরবর্ণগুলো একসঙ্গে অবস্থান পরিবর্তন করতেছে, আলাদা হতে পারতেছে না। তাহলে আমরা যদি বস্তাটাকে একটা অক্ষর চিন্তা করি তাহলে আমাদের মোট অক্ষর দাঁড়াবে 1 2 3 4 5 6 7 ফ্যাক্টরিয়াল 7, এবং তার মধ্যে 2টা টি আছে। তাহলে আমরা কি করবো, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করব। এখন কথা হলো ভাইয়া, এই বস্তার মধ্যে যে 5টা অক্ষর আছে এরা কিন্তু নিজেদের মধ্যে আবার ফ্যাক্টরিয়াল 5 উপায়ে বিন্যাস করতে পারে, সেজন্য আমরা লিখছি ফ্যাক্টরিয়াল 5। এরপরে আমাদের কাজ শেষ হলো, অর্থাৎ আমাদের এই পুরো কাজটা 2টা স্টেপে বিভক্ত ছিল। আমরা গণনার গুণনবিধি অনুযায়ী আমরা এখন কি করব, এই 2টা স্টেপের এই 2টা অপশন গুণ করে দিব, তাহলে আমাদের এটাই হবে আনসার। আমাদের 2 নম্বর অঙ্ক বলা হয়েছে পারমুটেশন শব্দের অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে না থাকে। আচ্ছা, পারমুটেশন শব্দটিতে যদি কোনো শর্ত না দেওয়া হতো তাহলে এদেরকে কতভাবে বিন্যাস করা যেত, আমরা আগে সেটা বের করি। মোট বিন্যাস আমরা দেখতে পাচ্ছি আমাদের পারমুটেশন শব্দটিতে মোট অক্ষর রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 অক্ষর, এবং এই 11 অক্ষরের মধ্যে 2টা টি আছে। তাহলে পারমুটেশন শব্দটি যদি কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে তাদেরকে সাজানো যেত ফ্যাক্টরিয়াল 11, 2টা টি থাকার কারণে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হলো মোট বিন্যাস, কোনো শর্ত ছাড়াই। এখন একটু চিন্তা করো, এখানে মোট যতগুলো বিন্যাস আছে পারমুটেশন শব্দটিতে, এই বিন্যাসগুলোর মধ্যে কিছু বিন্যাস আছে যেগুলোতে স্বরবর্ণগুলি একত্রে আছে, আর কিছু বিন্যাস আছে যেগুলোতে স্বরবর্ণগুলি একত্রে নাই। এই 2 ধরনের বিন্যাস রয়েছে। আমরা কিন্তু বস্তাবন্দি টাইপ অঙ্কে স্বরবর্ণগুলি একত্রে আছে এমন বিন্যাসটা বের করেই ফেলছি। তাহলে আমরা যদি মোট বিন্যাস থেকে একত্রে আছে এমন বিন্যাস বাদ দেই তাহলে আমরা একত্রে না থাকে কতগুলি বিন্যাস সেটা আমরা পাবো। সেজন্য আমরা এই অঙ্কে আমরা প্রথমে কোনো শর্ত ছাড়াই কতগুলো উপায়ে সাজানো যায় বের করবো, সেখান থেকে আমরা একত্রে না থাকে একত্রে থাকে এমন বিন্যাস সংখ্যা বাদ দিব। তাহলে বাদ দিলে আমাদের একত্রে না থাকে এমন বিন্যাস সংখ্যা বের হয়ে যাবে। দিস ইজ দা আনসার। আমাদের 3 নম্বর অঙ্ক বলা হয়েছে পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি অবস্থান পরিবর্তন না করে। অবস্থান পরিবর্তন না করে মানে যে যেখানে আছে সে ঠিক সেখানেই থাকবে। আচ্ছা, বিন্যাস মানে কি? বিন্যাস মানে একটা বস্তুকে এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় বসিয়ে মোটমাট কত উপায়ে সাজানো যায় তার একটা ব্যবস্থা। এখন যদি কেউ অবস্থান পরিবর্তন না করে তাহলে বিন্যাসে তার কোনো অবদানই নেই। তার মানে আমরা একটা কাজ করি, যারা অবস্থান পরিবর্তন করবে না আমরা একটা পেরেক দিয়ে তাদেরকে বোর্ডের সঙ্গে আটকায় দিই, তাহলে তারা নড়াচড়া করতে পারবে না। তাহলে আমরা একটা কাজ করি, এই পারমুটেশন শব্দটিতে যে স্বরবর্ণগুলো আছে, এই যে গোল রান দেওয়া, এগুলিকে আমি কি করলাম, এই পেরেক নিয়ে সেখানে আটকা দিলাম, আটকা দেওয়ার কারণে তারা চাইলে অবস্থান পরিবর্তন করতে পারবে না। তাহলে আমাদের শব্দ হলো পরম টান। এখন এই পরম টানের মধ্যে খেয়াল করো মোট বর্ণ কটা আছে, ওদেরকে বাদ দিব কারণ ওদেরকে তো আটকায় দিছি বোর্ডের সঙ্গে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বর্ণ মানে ফ্যাক্টরিয়াল 6। এখন এই 6টা বর্ণের মধ্যে আবার টি আছে 2টা, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাই আমাদের আনসার। মনে রাখবা, যারা অবস্থান পরিবর্তন করবে না তারা বিন্যাসের মধ্যে আসবে না। আমাদের 4 নম্বর অঙ্ক বলা হয়েছে পারমুটেশন শব্দের অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে। বিষয়টা একটু বুঝাই দেয়, একটু খেয়াল করো। আমাদের যে পারমুটেশন শব্দগুলো আছে এটা খেয়াল করো। প্রথমে ই ভাওয়াল বা স্বরবর্ণের কথা বলতেছি, তারপরে আছে ইউ, তারপরে আছে এ, তারপরে আছে আই, তারপরে আছে ও। এই যে ক্রমটা, এই স্বরবর্ণের ক্রমটা আমরা যতগুলো বিন্যাস করি না কেন সব বিন্যাসে এই স্বরবর্ণের ক্রমটা ঠিক রাখতে হবে। তার মানে আর যাই হোক কখনোই ইউ এর আগে আসবে না,
বা এ ইউ এর আগে আসবে না, বা ইউ এ এর পরে যাবে না, বা ও কখনো আই এর আগে আসবে না। মানে এই যে ক্রমটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্রমটা কখনোই ব্রেক করতে পারবো না। এই ক্রমটা আমাদের বজায় রাখতেই হবে। তাহলে মনে রাখবা একটা জিনিস মনে রাখবা, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আমরা একই বর্ণ চিন্তা করবো। কেন করবো সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি, আগে অঙ্কটা বুঝো। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের স্বরবর্ণগুলিকে একই বর্ণ চিন্তা করি। আমরা ধরে নিলাম এই 5টা স্বরবর্ণ সবগুলোই একই বর্ণ এ চিন্তা করলাম, এ। তাহলে আমি কি করবো, এখানে এর পরিবর্তে এ বসাবো, এর পরিবর্তে এ বসাবো, এর পরিবর্তে এ বসাবো, আয়ের পরিবর্তে এ বসাবো, ও এর পরিবর্তে এ বসাবো। সবগুলোকে একই বর্ণ চিন্তা করলাম। তাহলে আমাদের শব্দটা দাঁড়ালো পার মাটা টান, পার মাটা টান। তাহলে আমরা এই পার মাটা টান এই শব্দটা এখন বিন্যাস বের করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার মাটা টান এই শব্দে মোট অক্ষর আছে 11টা, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 11, এবং 2টা টি আছে। সো ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। একই সাথে 5টা এ আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 5 দিয়ে ভাগ করতে হবে। দিস ইজ দ্য আনসার। এখন কথা হলো ভাইয়া, আপনি সবগুলো বর্ণ কি একই চিন্তা করলেন কেন? এর কারণটা কি? এখন আসো তোমাদের আমি বুঝাই। আমি তোমাকে বললাম যে এ এ এ 4টা এ, তোমাকে বললাম যে এদেরকে এমন ভাবে সাজাও যেন স্বরবর্ণগুলি অর্থাৎ এ ক্রম পরিবর্তন না করে। তুমি দুমদাম বললাম ভাইয়া ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এই 4 নম্বরটাকে এখান থেকে উঠে এখানে বসা দিলাম। ওকে, এটাকে এখানে বসা দিলাম, এটাকে এখানে বসা দিলাম, এটাকে এখানে বসা দিলাম, দিয়ে বললাম যে এটা একটা বিকাশ করলাম। দেখো তোমার যদি মাথা খারাপ না হয়ে থাকে একটু খেয়াল করে দেখো, এইটা এবং এটা কিন্তু দেখতে একই রকম। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা যদি সবগুলোকে একই বর্ণ চিন্তা করি, আমি কিন্তু চাইলে 1000বার চেষ্টা করলেও এদেরকে আমি ক্রম পরিবর্তন করতে পারবো না, তাদেরকে দেখতে একই রকম মনে হবে। সেজন্যই মনে রাখবা যে যদি ক্রম পরিবর্তন না করে তাহলে আমরা কি করব, সবগুলো বর্ণকে একই বর্ণ চিন্তা করবো। তাহলে আমাদের এটা আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আপেক্ষিক অবস্থান এটা আবার কি, আসো তোমাদের বুঝাই। তো ধরো আমার উদাহরণ দিয়ে বুঝাই, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, তার নাম জাহিদ, আমি এখানে লিখছি জাহিদ। তো জাহিদ শব্দটাতে একটু খেয়াল করো, প্রথমে আছে ব্যঞ্জন বর্ণ, তারপরে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ, তারপরে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ। এই যে শব্দটাতে বর্ণগুলোর অবস্থান, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। এখন আরেকজন বললো না জাহিদকে আমি হাজিদ লিখবো, ওকে, সে হাজিদ লিখলো, হাজিদ। একটু খেয়াল করো, এই হাজিদ শব্দটাতে খেয়াল করো, প্রথমে আছে ব্যঞ্জন বর্ণ, পরে স্বরবর্ণ, পরে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এই যে ক্রমটা প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের যে ব্যঞ্জন স্বর ক্রমটা একই আছে। এখন আরেকজন বললো যে না আমি এখানে ISD লিখবো। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এখানে কিন্তু স্বর। হ্যাঁ, প্রথমেই অবস্থান চেঞ্জ, স্বর ব্যঞ্জন, স্বর আছে এখানে ব্যঞ্জন, এখানে ব্যঞ্জন ব্যঞ্জন, অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের এই যে এই বিন্যাসটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তার মানে আপেক্ষিক অবস্থান মানে কি, স্বরবর্ণগুলো যে জায়গাগুলোতে আছে তার মধ্যে বিন্যাস করতে হবে, ব্যঞ্জন বর্ণ যে জায়গাতে আছে ঠিক তার মধ্যে বিন্যাস করতে হবে। অর্থাৎ স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস, ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। এখন চিন্তা করো এই পারমুটেশন শব্দটিতে মোট ব্যঞ্জন বর্ণ কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যঞ্জন বর্ণ আছে। এই 6টা ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার 2টা টি আছে। তাহলে আমি কি করবো, ফ্যাক্টরিয়াল 6 লিখে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণের বিন্যাস শেষ। এবারে আসি স্বরবর্ণের বিন্যাস। আমাদের পারমুটেশন শব্দটিতে মোট স্বরবর্ণ আছে 5টা, তাদের মধ্যে একই রকম অক্ষর নাই, তাহলে তাদেরকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 5 উপায়ে। এই যে পুরা কাজটা 2টা অপশন বিভক্ত ছিল, গণনার গুণনবিধি অনুযায়ী আমি এখন কি করবো, এটা এটা গুণ করবো, তাহলে সেটা আসবে, এটা আমার আনসার। আমাদের পরবর্তী 2টা অঙ্ক বলা হয়েছে, দেখাও যে রাজশাহী বরিশালের 4 গুণ। এটা আবার কি, এটা বলা হয়েছে যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা, দেখাও যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা 4 গুণ। ওকে, আমরা একটু দেখি। আমাদের রাজশাহী শব্দটিতে খেয়াল করো আমাদের মোট অক্ষর কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ফ্যাক্টরিয়াল 8। একই অক্ষর আছে কিনা, হ্যাঁ আছে। দেখো এখানে 2টা এ আছে, এখানে 2টা এইচ আছে। তার মানে কি করবো, 2টা এর জন্য ফ্যাক্টরিয়াল 2, 2টা এইচ এর জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করবো। ওকে, এটা ক্যালকুলেশন করলে তোমার পাবা 10,080। এবার আসি আমরা বরিশালে বিন্যাস করে দিই, খুবই সহজ। বরিশাল শব্দটিতে মোট অক্ষর কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ফ্যাক্টরিয়াল 7। একই অক্ষর আছে, হ্যাঁ আছে, 2টা এ আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 2520। এখন 2520 কে 4 গুণ করলে তুমি 10,080 পাবা। তার মানে আমি বলতে পারতেছি রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা
বরিশাল শব্দটি দিনের সংখ্যা 4 গুণ। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা বাসায় প্রমাণ করবা যে দেখাও যে কলকাতা আমেরিকার দ্বিগুণ। ওকে, ধন্যবাদ সবাইকে।